জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। প্রায় দেউলিয়া অবস্থায় থাকা 10টি ব্যাংকে ফেরানোর চেষ্টা চলছে, তবুও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রিভিউ করা হবে আগের নেয়া নীতি বন্ধ করা না কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $400 মিলিয়ন বাজেট সহায়তা দেবে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আরও জানান, জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবেই চলবে। টাকার অঙ্কে আমরা মোটামুটি সব জায়গায় বাজেট সাপোর্ট চাচ্ছি, এখন যেটা দিচ্ছে তাতে অনেক বেশি চাচ্ছি। অস্ট্রেলিয়া বলেছে, অস্ট্রেলিয়া তো অ্যামাউন্ট যাই হোক, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অনেক দিতে চাচ্ছে। আঞ্চলিক বাণিজ্যের ব্যাপারে ওরা খুব ইন্টারেস্ট। আমরা বলছি বাংলাদেশ কিন্তু আঞ্চলিক বাণিজ্য বলতে খুব সীমিত দেশের সাথে, আমি ইলাবোরেট করলাম না, সীমিত। আমরা বলছি অস্ট্রেলিয়া যদি এখানে আসে, আমরা আসিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড হতে পারি। 3টা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আমাদের যে আলাপ হয়েছে তা আশ্বস্ত করেছে এবং ওরা বলছে আরও বেশি এনগেজমেন্ট, আরও বেশি আমাদের সাথে সহযোগিতা করবে। দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকে যে কোনো অঙ্কের নগদ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে গত 5 সপ্তাহ নগদ টাকা তোলার সীমানা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কারণ হিসাবে গণ অভ্যুত্থানের পর ব্যাংক পাড়ায় অস্থিরতা ও টাকা লেনদেন নিরাপত্তার বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক। পুলিশের উপস্থিতি কম থাকায় ব্যাংকগুলো নিরাপত্তাহীনতায় ভোগে, ফলে ব্যাংক ও গ্রাহকদের নগদ অর্থ তোলার নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথম সপ্তাহে ব্যাংক থেকে চেকে 1 লাখ টাকা ও বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমানা বেঁধে দেয় ব্যাংকগুলো। গত সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় টাকার পরিমাণ 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া ডিজিটাল লেনদেন বরাবরের মতোই স্বাভাবিক থাকবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার 1 মাসের মাথায় দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গেল জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল 11.66%। আগস্ট মাসে 1.17% কমে দাঁড়িয়েছে 10.49%। এছাড়া খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে এই মাসে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএস-এর তথ্য বলছে, আগস্টে মাসে সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে 11.36%, যা জুলাই মাসে ছিল 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। আগস্ট মাসে গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.95%, আর শহরে এই হার ছিল 10.01%। বিবিএস জানায়, 2021 সালের আগস্টে মজুরি সূচক ছিল 5.80%, 2022 সালের আগস্টে 6.80% এবং 2023 সালে আগস্ট মাসে মজুরি সূচক ছিল 7.58%। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা সর্বোচ্চ কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পায়। নতুন বাংলাদেশের অফিস এটা করেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি।
তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে ফান্ড তৈরিতে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূরণে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। পাশাপাশি ঢালাওভাবে যাতে মামলা না হয় সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী। বাংলাদেশকে আগামীতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এবং ওই প্রোগ্রামে স্যার তার শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। অসম্ভব গতিতে কাজ হচ্ছে, প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে, আরও লিস্ট কম্পাইল হচ্ছেন, স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন আপনারা তারাও এটার তাদেরকেও লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে। গেল 16 বছরে ছাত্র রাজনীতি জাতিকে তেমন কিছুই দেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের লেজর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। ছাত্র রাজনীতি আপনাকে কি দিছে? কিছুই দেয় নাই, বরং ছাত্র রাজনীতির কারণে আমরা অনেক কিছু হারিয়েছি। আমার বাক স্বাধীনতা হরণ করেছে, আমার জিহ্বার অধিকার হরণ করেছে। তাহলে আমি এই ছাত্র রাজনীতি আমি কেন চাইবো? এটার নাম ছাত্র রাজনীতি ছিল না, এটা ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। কনস্ট্রাকশনের সময় আমাদের ইউনিটিটাকে ধরে রাখবেন কিনা, নাকি পাবলিক প্রাইভেট মাদ্রাসা স্কুল এই বিভাজনের মধ্যে আপনি জড়িত হবেন, এই সিদ্ধান্ত নিতে হবে আপনার। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে কোনোভাবেই সে অবস্থায় নেই। ইউক্রেন ও হামাসের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করাও সুযোগ নেই। জানান, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা এখনো সেটি নিশ্চিত নয়। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে 1 মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠন সহ নানা সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, বোরকা পরায় বিসিএস ভাইভা বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ পোশাক পরিবর্তনে একই মানুষ এই ভাইভা দিতে পেরেছেন। ধর্ম উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দেবে। একই সঙ্গে
মাদ্রাসার এমপিও ভুক্তিতে বৈষম্য দূর করা হবে বলেও জানান তিনি। চেষ্টা করছি এটা রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি আনার জন্য, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার, ডেভেলপ করার চেষ্টা চালাচ্ছি। সাস্টেইনেবল ইকোনমিক, এটাকেও আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের অর্থনীতির ভিত্তিটা যাতে মজবুত হয় এবং একটা পরিবেশ যদি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি বেশি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এফ হাসান আরিফ। রোববার দুপুরে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভায় এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন, প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ফলে মশার উপদ্রব বাড়ছে। এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে। প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে 90 ভাগ আর 10 ভাগ হচ্ছে চিকিৎসা। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অভিযোগের ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় তিনি বলেন, গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে, এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটার্স যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে। রোববার বিকেলে সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক অধিকার এখন অর্জিত হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে। আমি, আমার দল, আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা। জ্বালানি খাতে বাংলাদেশের সরকারকে সহযোগিতা করতে চায় ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর সাভুশির সাথে বৈঠকের পর
গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দুই দেশের মধ্যে আগামীর দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে ইরানের কাজের সুযোগ কম হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সামনের দিনগুলোতে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাণিজ্যের সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা মনে করছে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে অ্যাডভান্টেজগুলো আছে, সুযোগগুলো আছে, সেগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায়। ইরানি এক্সপোর্ট টু বাংলাদেশ, বাংলাদেশের এক্সপোর্ট, আমরা তো অনেক জুট টুট এখন এক্সপোর্ট করি, বাট আরও যে সম্ভাবনাগুলো আছে, বাংলাদেশ থেকে গার্মেন্টসও যায়, বাংলাদেশ থেকে আরও কিছু কিছু পণ্য যায়, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তো সেটাকে কিভাবে কাজে লাগানো যায় বাংলাদেশ থেকে, তারাও এখানে করতে পারে। বিশেষ করে অয়েল সেক্টরে তাদের একটা স্ট্রেংথ আছে। ইরানি অয়েল সেক্টরে একেবারে ওই অয়েল তোলা থেকে এটাকে রিফাইন করা থেকে মার্কেটিং, তাদের যে এক্সপিরিয়েন্স, এটা বাংলাদেশে তারা সহযোগিতা করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা ধর্মীয় সকল অধিকার চায়। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, মানুষের চাওয়া নিয়ে ভাবতে হবে রাজনীতিবিদদের, তা না হলে আগামীতে রাজনীতিবিদদের টিকতে পারবে না কেউ। বর্তমানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। জানতে চায় 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই, আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় এই আহ্বান জানান তিনি। শামসুজ্জামান বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার নির্বিচারে ছাত্র জনতা প্রাণ কেড়ে নিয়েছে। সব হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। বাংলাদেশ রক্ষার প্রশ্নে দেশের জনগণ সবসময় প্রস্তুত থাকে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ভারত বন্ধু প্রতিম দেশ বললেও তাদের আচরণ সন্দেহজনক। এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট এবং দখলের ব্যাপার হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই ধরনের ঘটনা যেখানে দেখা যাবে তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে। ভারতের থেকেও বর্তমানে বাংলাদেশ অনেক দিক থেকে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসাবে ইতিমধ্যে ঘোষিত হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্য তার ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, 15 বছরের জঞ্জাল সাফ করতে লম্বা সময় দরকার। এ সময় অন্তত নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যেসব জায়গায় সংস্কার দরকার সেগুলোর প্রতি জোর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিগেডিয়ার আজমি যা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য। এ ব্যাপারে তিনি কোনো দলের সদস্য না হওয়ার কারণে এ ব্যাপারে ব্যাখ্যা বা দায়টাও দলের নয়। অন্তর্বর্তীকালীন এই সরকার সমস্ত সংস্কার কাজ করতে গেলে কিন্তু অনেক লম্বা সময় চলে যাবে। আমরা বলছি যে সব সংস্কার যদি সম্ভব নাও হয়, অন্তত নিরপেক্ষ নির্বাচনটা করতে যেখানে যেখানে হাত দিতে হয়, এটা এখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো ওনারা করুন এবং একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
লালবাগ থানার একটি হত্যা মামলার জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার বিকেলে তাকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে লালবাগ থানার মামলায় 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেফতার করা হয়। জুলাই ও আগস্ট মাসে আন্দোলন, সরকার পতন এবং পরবর্তী দাবি আদায়ের নানা আন্দোলনের কারণে ব্যবসার ক্ষতি হয়েছে, যা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পারচেজিং ম্যানেজিং ইন্ডেক্স PMI। রোববার দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI এর পক্ষ থেকে আগস্ট মাসের PMI প্রকাশের সময় একথা জানানো হয়। MCCI জানায় জুলাই ও আগস্টে এই 2 মাসে BMI সূচক 50 পয়েন্টের নিচে অবস্থান করেছে। ফলে এই 2 মাসে ব্যবসা ছোট হয়েছে। এছাড়া গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নানা ধরনের দাবি আদায়ে আন্দোলনের কারণে এই পর্যন্ত 5,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ব্যবসা আগের অবস্থায় ফিরে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে বলে জানান MCCI। তাই কাজ বন্ধ রেখে ও প্রতিষ্ঠান ভাঙচুর না করে দাবি আদায়ে কঠোরতাভাবে আন্দোলন করার পরামর্শ দেন তারা। আমি ধরে নেই যে সে মনে করেন মানে সেপ্টেম্বরের 10 তারিখে সমস্ত আন্দোলন শেষ, সবকিছু, এটা আমি জাস্ট একটা রূপক হিসেবে বলছি আর কি, সবকিছু শেষ, সবকিছু শান্ত হয়ে গেল, তারপরেও 2 থেকে 3 মাস সময় লেগে যাবে পুরো সাইকেলটা নরমালসিতে ফেরত আসতে আর কি। ফ্যাক্টরি ভাঙাভাঙির বিষয়টা কিন্তু এই রিসেন্ট যে আন্দোলনটা চলছে, এইটা বড় জোর আপনি 3 সপ্তাহ ধরতে পারেন আর কি। সেখানে আমরা একটা মানে ইটস এ ওয়াইল্ড গেস বলা চলে আর কি, আমরা আন্দাজ করেছি যে আনুমানিক প্রায় 5,000 কোটি টাকার। 7 দফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের চিকিৎসকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিপীড়িত নিষ্পেষিত সরকারি চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ডাক্তারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করা হয়। সেখানে মহাপরিচালক ও সিনিয়র সচিবের পদত্যাগ, মাঠ পর্যায়ে চিকিৎসকদের পদোন্নতি, চিকিৎসকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। পরিহাসের বিষয়, দুঃখের বিষয়, ক্ষোভের বিষয়, দীর্ঘদিন ধরে আমরা চিকিৎসকেরা এই ডিপার্টমেন্টে নির্যাতিত, অবহেলিত। পরিবার পরিকল্পনার যে ডক্টররা তারা প্রমোশন বঞ্চিত এবং প্রমোশন হলেও সেটা নিজ বেতনে পদায়ন হচ্ছে, যেটা কিনা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যের শিকার আমরা। স্বাস্থ্য কর্মকর্তা একজন ডাক্তার হয়ে প্রশাসন এবং ক্লিনিক্যাল 2 সাইডটাই দেখতে পারে, সেখানে আমাদের পরিকল্পনা অধিদপ্তরে আমরা কেন ডাক্তাররা প্রধান হয়ে থাকতে পারবো না? আমরা আমাদের বৈষম্যগুলো নিরসনের জন্য প্রশাসন এর সহযোগিতা কামনা করছি। সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 ভাই সহ 6 জন নিহত হয়েছেন। রোববার বেলা 11:30টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটের কুটির চরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ভেতরে থাকা 2 ভাই সহ 3 জন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় কামারখন্দ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত 3 জনকে উদ্ধার করে জেলার মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর সহ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে নিহতদের পরিবারকে 20,000 টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ওই পাশে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা ওভারটেক করতে যায় সেটা
এই পাশে যে গাড়িটা ছিল রং সাইডে এসে সেটা সিএনজিতে মেরে দিছে। আমরা তখন গেটে থেকে দৌড়ে আসি, যদি এই কারণে তখন ঘটাসকে একটা শব্দ আসে, আসার পর গেট থেকে দৌড়ে আসে, আমাকে লোকজন দৌড়ে আসে। তখন আমাদের দাবি যে এই রাস্তাটা সংস্কার করা হোক, এই রাস্তাটা পুরা দমি করা হোক, নাহলে সামনে স্লো বিট দিক যাতে এই অ্যাক্সিডেন্টগুলো না হয়। মাইক্রোর সাথে সিএনজির দুর্ঘটনা হয় এই কুটিরচর নামক স্থানে হাই রোডের উপর। তো এই সংবাদ পেয়ে আমরা আসি, আসার পরে 3 জন স্পট ডেথ পাই এবং তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতাল অলরেডি প্রেরণ করছি। যে মাইক্রো এবং যে সিএনজি সেটাও জব্দ করছি, এবারে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন যার দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত ভুক্তভোগী সেনা সদস্যরা। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা এর আয়োজন করে। চাকরিচ্যুতির সময় থেকে সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা, পেনশন প্রণয়ন, যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা সংস্করণের দাবি জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের কাছে চাকরিতে পুনর্বহালের দাবি জানান সেনা সদস্যরা। প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ আমাদের সামরিক বাহিনীর সদস্যদের উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে তা আমাদের সামরিক বাহিনীর প্রত্যেকটা ডকুমেন্টারি ফাইলে দেওয়া আছে। আমাদের সাথে যা হয়েছে তা অন্যায়, অত্যাচার, অবিচার। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত, আমরা রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত। আমরা জুলুমের শিকার হয়ে আজ প্রতিটি চাকরিচ্যুত সেনা সদস্যগণ, প্রতিটি চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যগণ মানবেতর জীবনযাপন করছি। রাজধানীর ফার্মগেটের 3টি খাবার দোকানে অভিযান চালিয়ে 45,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে অভিযানের শুরুটা ফার্মগেটের প্রিন্স রেস্তোরাঁয়, যেখানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও ভুলভাবে দই সংরক্ষণ করায় 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। পরে পাশের ফাস্টফুড রেস্তোরাঁয় অভিযান চালিয়ে স্যান্ডউইচ তৈরির মেয়াদোত্তীর্ণ রুটি ও কোমল পানীয় খুঁজে পায় ভোক্তা অধিকার। এ সময় 20,000 টাকা জরিমানা করা হয়। পরে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাউরুটির দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেগুলো কোনো ডেট নেই, অথবা উৎপাদনের তারিখ নেই, মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই, এবং কিছু পাউরুটি আছে যেগুলো দেখলাম অনেক আগেকার, সেগুলো শক্ত হয়েছে। এগুলো অনিয়মের কারণে এই 2 প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ করা হয়েছে। যদিও ইস্যুগুলো খুব ছোট ছোট, কিন্তু আমরা এই ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে চাই। তাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়ায় আমরা যাব প্রয়োজন। 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া বন্যা দুর্গত অসুস্থ রোগীদের সেবা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রোববার সকালে 10টা থেকে দুপুর পর্যন্ত চিকিৎসকরা রোগীদের পর্যবেক্ষণ করে ব্যবস্থাপত্র দেন। এ সময় তারা বিশুদ্ধ পানি, অরস্যালাইন, কলেরা স্যালাইন, শিশুদের জন্য অ্যান্টিবায়োটিক সিরাপ, আইভি অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আইভি কনোলাইসিস, বিভিন্ন সরঞ্জামাদি ও ঔষধ বিতরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আছেন 3 জন শিশু বিশেষজ্ঞ, 1 জন গাইনি ও 2 জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। আসামিদের গ্রেপ্তারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কর্মবিরতি প্রত্যাহার করেছে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা। এতে প্রায় একদিন পর স্বাভাবিক হয়েছে হাসপাতালের সেবা কার্যক্রম। তবে 23 ঘন্টা কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। সকাল থেকে বহির্বিভাগে জড়ো হতে শুরু করেন শত শত সেবা প্রত্যাশী। তাদের অনেকে সেবা না পেয়ে ফিরে গেছেন। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে ভর্তি রোগীর ফাইল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ আহত অন্তত 5 জন। শনিবার রাতে এই ঘটনায় মামলা দায়ের করেন চিকিৎসকরা, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে 72 ঘন্টা আমরা তাদেরকে সময় দিব, 72 ঘন্টার ভিতরে আশা করি আমরা আসামিদেরকে ধরতে পারবে তারা। এই 72 ঘন্টা আমরা কোনো ধর্মঘট চালাবো না।
বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর বাস চলাচল। বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে গেল বৃহস্পতিবার থেকে এই রুটে বাস বন্ধ করে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এমন অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারীরা। সকালে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী বিপাকে পড়েন। যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনে আশপাশের জেলায় যেতে বাস না থাকায় তাদের অন্যান্য ছোট যানবাহনে উঠতে হচ্ছে। এজন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। তবে অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিগত সংঘাতে উত্তপ্ত ভারতের মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে 8 দফা দাবি জানিয়েছেন রাজ্য সরকার। গেল কয়েকদিনের সহিংসতা মোকাবিলায় হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অভিযান শুরুর অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেহিতেশ জনগোষ্ঠী ও খ্রিস্টান সম্প্রদায়ের কুকি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে চলতি সেপ্টেম্বর মাসে প্রাণ গেছে অন্তত 8 জনের। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মণিপুরের বাসিন্দারা। এরই মধ্যে রাজ্য পুলিশের 2টি অস্ত্রাগার লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে 2 জন আহত হয়েছেন। নাগরিক সুবিধা দেওয়ার ব্যাপারে মণিপুর ইকোর্টের দেয়া আদেশের জেরে 2 গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয় গত বছর। এসব সংঘাতে এখন পর্যন্ত মারা গেছেন 2 শতাধিক মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন 60,000-এর বেশি বাসিন্দা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের 1 মাস পূর্তি। এই মামলার সোমবার সুপ্রিম কোর্টের শুনানি ঘিরে আরও বেশি উত্তাল হচ্ছে আন্দোলন পরিস্থিতি। বিচার চেয়ে রাস্তায় সাধারণ মানুষ, রিকশা চালক, অভিনয় ও চিত্রশিল্পী সহ নানা পেশাজীবী সংগঠন। 14 আগস্ট সহ একাধিকবার হওয়া রাত দখল কর্মসূচি থাকছে রোববার। আন্দোলনে এই উত্তাপ ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের মাঝে। মনের মতো ন্যায় বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে অজানা কারণে 5 সেপ্টেম্বর স্থগিতের পর 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হতে যাওয়া আরজিকর কাণ্ডের মামলা শুনানির দিকেই নজর পুরো ভারতবাসীর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্ত প্রতিবেদনে কি উঠে আসতে পারে এ নিয়ে জল্পনা তুঙ্গে। গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নতুন করে 31 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত সাধারণ ফিলিস্তিনির উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাস্তুচ্যুতরা পালিয়ে যাচ্ছে খাবার, পানি, পোশাক, সহায় সম্বল ছাড়াই। পুরো গাজা উপত্যকায় যুদ্ধ বিমান আর আর্টিলারি দিয়ে হামলা করেছে আইডিএফ। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির, দক্ষিণাঞ্চলের রাফায় চলছে সংঘাত। অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ গেছে 7 ফিলিস্তিনি। সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে বাড়ছে সংঘাত। শনিবার লেবানন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া হয়েছে শতাধিক রকেট। ডানপন্থী মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তে ফ্রান্সে বিক্ষোভ করেছেন 1 লাখের বেশি মানুষ। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলা হয়, 1,10,000 মানুষ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠে নেমেছে। মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে বামপন্থীদের অভিযোগ নির্বাচনে কারচুপি করেছিলেন তিনি। বৃহস্পতিবার ইমানুয়েল ম্যাক্রো জানান, ইউরোপীয় ইউনিয়নের সাবেক ব্রেক্সিট আলোচক 73 বছর বয়সী মিশেল বার্নিয়ার হবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। বামপন্থীদের অভিযোগ, জুলাইয়ের ভোটে কারচুপি হয় বামপন্থী দল ফ্রান্স আনভোট থেকে কোনো প্রার্থী সুযোগ দেয়নি ম্যাক্রো। বিক্ষোভের মুখে অনেকে ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছেন। নৌশক্তি শক্তিশালী করার উপর জোর দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি নৌঘাঁটি নির্মাণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। রোববার এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন
KRT। সফরের সময় কিম আরও বলেন, সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ চালানোর সক্ষমতা বিবেচনায় নৌঘাঁটিটি নির্মাণ করা হয়েছে। যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম একটি নৌবন্দরও তৈরির উপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, বন্দর রক্ষায় বিমান এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিয়েছেন কিম। এর মধ্য দিয়ে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথাও বলেন দেশটির সর্বোচ্চ নেতা। 2026 সালের মধ্যে মঙ্গল গ্রহে যাত্রীবিহীন নভোযান স্টারশিপ পাঠাবে স্পেসএক্স। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। মঙ্গল গ্রহে স্টারশিপের অবতরণ সক্ষমতা যাচাই চালানো হবে এই পরীক্ষা, যা সফল হলে 2028 সালে নাগাদ মঙ্গল গ্রহে নভোচারী পাঠাবে স্পেসএক্স। মাস্ক জানান, সবকিছু পরিকল্পনা মেনে চললে নভোচারী পাঠানোর 20 বছরের মধ্যে মঙ্গল গ্রহে তৈরি করা হবে স্বনির্ভর শহর। চলতি দশকের শেষে চাঁদে নিয়মিত ভিত্তিতে যাত্রার লক্ষ্যে নতুন প্রজন্মের নভোযান নিয়ে কাজ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। পালাবদলের হাওয়া লাগার পর থেকে মিরপুর হোম অফ ক্রিকেটে দেখা যাচ্ছে জটলা। সাবেক কর্তা থেকে মাঠ কর্মী এসে তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। এবার দেশের জেলা ক্রিকেটাররাও তাদের দাবি পেশ করলেন বোর্ডের কাছে। বিসিবির নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ছবি সম্বলিত ব্যানার নিয়ে রোববার দুপুরে বোর্ড কার্যালয়ে আসেন দেশের সকল জেলা ক্রিকেটাররা। জেলা ক্রিকেট ঢেলে সাজাতে 17 দফা দাবি জানিয়েছেন তারা। ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড় নির্বাচন ও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে। এই দুই ক্ষেত্রে স্বচ্ছতার দাবি রয়েছে ক্রিকেটারদের। আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে। কোআপকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতি বছর সঠিক সময় মাঠে গড়াতে হবে। সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। সেটা সেই জেলা পর্যায়ের ক্রিকেট চালু করা থেকে প্লেয়ারদের ওয়েলফেয়ার বলি, কম্পিটিশন বাড়ানোর কথা যদি বলি, সিস্টেমেটিক্যালি সবখানে যেন ফেয়ারলি সব সিদ্ধান্ত নেওয়া হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেন সবাই ঠিক সুযোগটা পায়, এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি ক্রিকেট বোর্ড দেখবে এবং এগুলি আমরাও চোখ রাখবো। কিন্তু শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।